হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। আমরা এই লুসেন্টের জিকে যে সিরিজটা করছিলাম, আজকে 8 নম্বর লেকচার এবং হিস্ট্রির 8 নম্বর পার্ট। আজকে আমরা বুদ্ধিজম নিয়ে করবো। বুদ্ধিজম নিয়ে জানবো এই বইটাতে কি লেখা আছে। এর আগের ভিডিওগুলো দেখতে চাইলে তো ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে দেখতে পারো। তো লাস্ট যেটা হয়েছিল যে আমাদের ষোড়শ মহাজন পদটা দেখেছিলাম, সেখানে আস্তে আস্তে মগধ কেন বেশি পাওয়ারফুল হয়ে উঠলো এবং মৌর্য সেখানে এলো, এন্ট্রি করলো, মৌর্যটা দেখবো। তো সেই সময়কার সমসাময়িক যে জিনিসগুলো ঘটেছিল রিলিজিয়াস বা ধর্মীয় বা সোশ্যাল, সেখানে হচ্ছিল কি না, ব্রাহ্মণদের এই বৈদিক যুগের যে রিচুয়ালস গুলো ছিল সেগুলো থেকে বেরিয়ে এসে মানে বেশিরভাগ ওই সব অন্য রিচুয়ালস গুলো মানে এই এদের আধিপত্যটা, ব্রাহ্মণদের আধিপত্যটা বেড়ে যাচ্ছিল, মানে অন্যদের বেসিক যে স্ট্রাকচারটা ছিল বৈদিক যুগে সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়ে ব্রাহ্মণদের আধিপত্যটা বেড়ে যাচ্ছিল। তো সেইখানের জন্যই আলটিমেটলি লোকজন চাইছিল যে প্যারালাল কিছু একটা তৈরি হোক, মানে ব্রাহ্মণরা এতটাই অত্যাচারিত হয়ে উঠেছিল, যা বলছিল সবাইকে শুনতে হচ্ছিল সমাজের লোকেদের। তারপরে ওই জন্মভিত্তিক ব্যাপারটা চলে আসতে কিন্তু সমস্যা হয়ে যায়। আগে ছিল কি, যে যা কাজ করবে সে অনুযায়ী ছিল 4টে ক্যাটাগরি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু সেটা জন্মসূত্রে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে, এই ব্যাপারটা হয়ে যাওয়াতে কিন্তু তখন সমস্যা শুরু হয়ে যায়। এবং তখন আরেকটা ব্যাপার হচ্ছে যে বৈশ্যরা, মানে সেখানে তো চাষবাস এবং তারপরে ব্যবসা বাণিজ্যটা উন্নতি হতে থাকে, সেখানে বৈশ্য ক্যাটাগরি কিন্তু আলটিমেটলি পাওয়ারফুল হয়ে যায়, তারা ব্রাহ্মণদের কথা শুনতে চায় না। তো সেই জন্য মেনলি ক্ষত্রিয় সমাজ থেকে যারা বৈশ্য আর ব্রাহ্মণদের মাঝামাঝি ছিল, তারাই কিন্তু বিভিন্ন ধর্মের আবির্ভাব ঘটায়। আমরা যদি দেখি তো বেশিরভাগ মানুষই দেখবো যারা এই ধর্মের আবির্ভাব ঘটিয়েছে তারা কিন্তু ক্ষত্রিয় ছিল। যেমন গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ সম্বন্ধে আজকে আমরা দেখবো। এখানে লেখা রয়েছে যে যে গৌতম বুদ্ধ উনি ছিলেন বৌদ্ধ ধর্মের ফাউন্ডার বা সৃষ্টিকর্তা, বা বৌদ্ধ ধর্ম তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন 563 বিফোর ক্রাইস্ট। যীশুখ্রিস্টের জন্মের 563 বছর আগে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, যেটা অ্যাকসেপ্ট করা হয় বিভিন্ন মতামত থেকে। বৈশাখী পূর্ণিমা রাতে নেপালের কোনো একটা ডিস্ট্রিক্ট রুম্বি দেহি, সেখানে জন্ম হয়। তার বাবা ছিলেন হচ্ছে সুধা ধারা। তিনি হচ্ছে একটা রিপাবলিক কিং, ক্ষৈত্র কিং ছিল, রাজা ছিলেন, রিপাবলিক রাজা। আর মহামায়া ছিলেন তার মা। কিন্তু খুব অল্প বয়সেই তার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে তার মাসির কাছে তিনি মানুষ হয়। তার মাসির নাম ছিল মহা প্রজাপতি গৌতমী, সেই জন্য বলা হয় অনেক সময় মানে গৌতমী নাম থেকে গৌতম নামটা এসছে, গৌতম বুদ্ধ। তো তার বাবার কথা অনুযায়ী বিবাহ করে খুব কম বয়সে যশোদা ধারা নামে একজনের সাথে, যেটা হচ্ছে শাক্য ডাইনাস্টির প্রিন্স ছিল। তো তাদের পুত্র সন্তান হয় যার নাম হচ্ছে রাহুল। তো গৌতম বুদ্ধের পুত্রের নাম হচ্ছে রাহুল। তারপরে 4টে সাইড দেখা যায়: অ্যান ওল্ড ম্যান, এ ডিজিজ পারসন, এ ডেডলি বডি ওয়াজ স্যাক্রিফাইস দ্য পয়েন্টিং অফ ক্যারিয়ার। মানে 29 বছরেই তিনি ঠিক করে নেয় এবং তিনি বেরিয়ে চলে যান সংসারের মায়া থেকে। তার ফার্স্ট টিচার ছিল আরালা কারামা, সৈকো ফিলোজফার, ফ্রম দ্য লার্ন টেকনিক ফর দ্য মেডিটেশন বা ধ্যান কিভাবে করে সেটা তিনি ওনার কাছ থেকে শিখেছিলেন। তো ওনার বিভিন্ন স্টেপে বিভিন্ন সিম্বল আছে গৌতম বুদ্ধের। কি কি? জামা, যেটা হচ্ছে বার্থ বা জন্মের সিম্বল হচ্ছে লোটাস অ্যান্ড বুল, ষাঁড়। পদ্ম এবং ষাঁড় হচ্ছে তার জন্মের সিম্বল। মহাবিনিষ্কর্মা, রিনিউয়েশন, হর্স হচ্ছে তার সিম্বল। নির্মল্য বা সম্বুদ্ধি, এনলাইটমেন্ট, মানে যে লাভটা হয়েছিল সেটার সিম্বল হচ্ছে বোধি ট্রি, বৈদ্য যে গাছ। আচ্ছা, ধর্মচক্র প্রবর্তন, ফার্স্ট সেলমন, ধর্মটা যখন প্রবর্তন করছে, ধর্মের কথা যখন বলছে, তার সিম্বল হচ্ছে হুইল বা চাকা। মহাপরিণাম, যখন ডেথ হয়ে যায়, তার সিম্বল হচ্ছে স্তূপা বা স্তূপ। তো এই সিম্বল দিয়ে তার বিভিন্ন স্টেপ, 5টা স্টেপের কথা বলা হয়। এর পরের টিচার ছিল উদ্রক্কা রামপুত্র, মানে প্রথম টিচার আলারা কর্ম থেকে, উনি মেডিটেশন থেকে, তারপরে টিচিং এর পার্টটা শেখেন উদ্রা
কা রামপুত্রা। 35 বছর বয়সে পিপেল গাছের তলায় উনি বোধগয়াতে, যেটা হচ্ছে নীলাঞ্জনা, যেটা বর্তমান নাম হচ্ছে ফাল্গু নদী, তার তীরে বসে বা পাড়ে বসে তিনি ধ্যান করেছিলেন। ঠিক আছে, তো মেডিটেশন করেছিলেন, ফুললি এনলাইটমেন্ট তারপরে হয়। তার ফার্স্ট সেলমন, মানে যাদেরকে উনি ধর্মের কথা প্রথম বলেন, সেটা হচ্ছে সারনাথ ডের পার্কে 5জনকে বলে ধর্মচক্র প্রবর্তন করে সেখানে। তার মৃত্যু হয় 80 বছর বয়সে, 483 বিসি বিফোর খ্রিস্ট। আর মহাপরিণামও, তার মৃত্যুটাকে মহাপরিণাম বলা হয়। বুদ্ধের হর্সের নাম ছিল কান্থাকা, আর বুদ্ধের চেরিয়েট্রির নাম ছিল চান্না, বুদ্ধের কাজিনের নাম ছিল দেবদত্ত, সুজাটা ছিল হচ্ছে ফার্মার ডটার হু গেভ রাইস মিল অফ বুদ্ধগয়া, আদার নেম অফ বুদ্ধ গৌতমা, প্লেন নেম। আর সিদ্ধার্থ হচ্ছে চাইল্ডহুড নেম, বাচ্চাবেলার নাম চাইল্ড। ডক্টরিন অফ গৌতম বুদ্ধিজম যদি দেখা যায়, তো এটা হচ্ছে চারটি আর্য সত্যানি, 4টে নোবেল সত্য। 4টে যে সত্যর কথা বলা হচ্ছে সেটা কি কি? লাইফ ইজ এ ফুল অফ সরো, জীবন হচ্ছে দুঃখের সম্ভার, যেটাকে বলা হয় দুঃখ, সবানাম দুঃখ বলা হয়। দেয়ার ইজ দ্য কজ অফ সরো, এই দুঃখের কারণ আছে, দুঃখ সমুদায়া, দেশ নিদান বা পৈতৃক সমপদ। দিস সরো ক্যান স্টপ, এই দুঃখকে বন্ধ করা যায়, দুঃখ নির্মল বা নির্বাণা। দিস ইজ আ পাথ লিডিং টু দ্য সেন্সানাল সরো, এই দুঃখের লিড করার কারণ আছে, দুঃখ নির্মলা গামিনী পথিয়াতা, দুঃখ নির্মাণের পথ। কি বলছে? পতিয়াতা, পতিয়া সমুদ্র, also known as the Himudropa theory of cause effect, and Kashanbaga Veda theory of the modern India. Desire is roots cause of sorrow, মানে এই দুঃখের মূল কারণটা আমাদের জানতে হবে। দ্য আলটিমেট এম ইজ দ্য নির্মলা, মানে আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে নির্মলা লাভ করা। আস্তগিরি মার্গা ইস্ট ফোল্ড পাথ, 8 ফোল্ড পাথ, মানে এই দুঃখ দূর করার জন্য 8টে অষ্টাঙ্গীর মার্গ বা 8 ফোল্ড পাথ হয়। কি? রাইট অবজারভেশন, ঠিকঠাক দেখতে হবে, রাইট ডিটারমিনেশন, রাইট স্পিচ, রাইট অ্যাকশন, রাইট লাইভহুড, রাইট এক্সারসাইজ, রাইট মেমোরি, রাইট মেডিটেশন। এই 8টার কথা বলা হচ্ছে যেখান থেকে দুঃখ কিন্তু নির্মূল করা যায়। মধ্যমার্গ বা মধ্যায়ম প্রতিপদ, the middle path, the man should avoid both extremes, that is the life comforts and luxury and life serves necessary, মানে মাঝামাঝি লাইফ নিয়ে চলতে হবে, খুব এক্সট্রিম কেসে যে মিলে হবে না, খুব লাক্সারি বা খুব খারাপ অবস্থায় থাকার দরকার নেই, মাঝামাঝি লাইফ নিয়ে আমার নির্মলা লাভ করতে হবে। তারপর হচ্ছে ত্রিরত্ন, 3 জুয়েলস অফ বুদ্ধিজম হচ্ছে বুদ্ধ, দ্য এনলাইটেড, ধর্ম ডক্টরিন, আর সঙ্গ কমিউনিটি। এই 3টে হচ্ছে আলটিমেট কথা। তো বিভিন্ন সময় বুদ্ধের কাউন্সিল হয়, মানে বৌদ্ধ ধর্ম নিয়ে আলাপ আলোচনা বিভিন্ন জন করে। তো ফার্স্ট যেটা হয়েছিল, অজাতশত্রু করেছিলেন রাজগিরিতে, সেকেন্ড করেছিলেন কৌশকা, থার্ড হয়েছিল অশোকের আমলে, ফোর্থ হয়েছিল কনিষ্কের আমলে। তো এই 4টে কথা এখানে লেখা আছে। বুদ্ধিস্ট লিটারেচারের কথা যদি বলি, যে সব গ্রন্থগুলো লেখা আছে, প্রথমে পালি টেক্সটের মধ্যে ত্রিপিটক লেখা হয়, বিনয় পিটক যেটা হচ্ছে মোনাস্টিক কোড, সূত্র পিটক বুদ্ধের সেইং, বুদ্ধ যেগুলো বলেছেন, আর অভিধর্ম পিটক রিলিজিয়াস ডিসকোর্স অফ বুদ্ধ, যেসব ধর্মের কথা লেখা আছে সেগুলো। তারপরের টেক্সটের যদি কথা বলি, তাহলে হচ্ছে মিলি মিলিন্ড পাও, দ্যাট ইজ দ্য কুইন অফ মিলিন্ড পাও। তারপর হচ্ছে ডি ফাও ডাইপাভাসনা, আর হচ্ছে মহাভাষ্য গ্রেট। সংস্কৃত টেক্সটের মধ্যে রয়েছে বুদ্ধ চরিত্র, সুন্দরবন, এটা। আচ্ছা, এই বুদ্ধিজম যখন স্প্রেড করে, সেখানে 3টে ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে হরিয়ানা, মহায়ানা, আর
ভাজারানা, ঠিক আছে। হরিয়ানা কারা? এরা বিলিভ করতো যে অরিজিনাল টিচিং অফ বুদ্ধের অরিজিনাল যে টিচিংটা ছিল সেইটার উপর বিলিভ করতো। দে সাউট ইন্ডিভিজুয়াল সেভেলেশন থ্রু সেলফ ডিসিপ্লিন অ্যান্ড মেডিসিন, নিজেদের মধ্যে ডিসিপ্লিন আর মেডিসিনে থাকতো। দে ডিড নট বিলিভ আইডল ওয়ার্শিপ, এই মূর্তি পূজার উপর বিলিভ করতো না। ফলোড পালি ল্যাঙ্গুয়েজ ফলোড করতো। ইট ইজ নোন অ্যাজ দ্য সাউথেন বুদ্ধিস্ট রিজিয়ান, দক্ষিণের বুদ্ধিস্ট রিজিয়ানে এইটা বেশি পাওয়া যায় হরিয়ানা। বিকজ ইজ প্রিভিলেজ দ্য সাউথ অফ ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য শ্রীলঙ্কা, বার্মা, যেটা বর্তমানে মায়ানমার, স্যাম, থাইল্যান্ড, জাভা, এই জায়গাগুলোতে কিন্তু এই হরিয়ানা বুদ্ধিজমটা চলে। দেয়ার আর টু সাবসেট অফ হরিয়ানা, বৈশি বৈভাস্কা অ্যান্ড সৌতান্ত্রিকা। সৌতান্ত্রিকা এই দুটো পার্ট আমাদের দেখা যায় এখানে। আচ্ছা, মহাজারা যেটা হচ্ছে গ্রেট ভেসেল বলা হয়, এটা বিলিভ করতো যে হেভেন লাইন্স অফ বুদ্ধের উপর বিলিভ করতো। দে সথ সেভেলেশন অল থ্রু দ্য গ্রেস অ্যান্ড দ্য হেল্প অফ বুদ্ধ অ্যান্ড বুদ্ধিজম। তারা বুদ্ধের মূর্তির পূজাতে বিলিভ করতো। তারা সংস্কৃত ল্যাঙ্গুয়েজকে প্রেফার করতো। নর্দার্ন পার্টটা মেনলি মহানামটা চলে। টু সাব সাব সাবসেট মহানাম হচ্ছে মধ্যমিকা বা সুরানভদ্র, ফাউন্ডার হচ্ছে নাগার্জুনা। আর যোগাচার বা বিজয়ানন্দা, ফাউন্ডার হচ্ছে মৈত্রনাথ অ্যান্ড হিজ ডিসিপ্লিনারি আঙ্গাস। থার্ড এর কথা যদি বলা হয় বাজিরানা, ইটস ফলোজ দ্য বিলিভ দ্যাট দ্য সেভেলেশন কুড বিলিভ অ্যাটেন্ড দি অ্যাকুয়েশন অফ মিউজিক্যাল পাওয়ার। বাজিরানা তার উপরে ডিপেন্ড করতে, যে চিফ ডিসিশন অফ দ্য নিউ সেক্ট দ্য তারাস ইজ বিকাম পপুলার ইন ইস্টার্ন ইন্ডিয়া, পার্টিকুলারলি বেঙ্গল অ্যান্ড বিহার। বেঙ্গল আর বিহারে এটা খুব চলে। ভাজা ভাজারানা মানে এই ভজন মিউজিক এইগুলোর উপরে ওরা ইম্পর্টেন্ট দেয়। আচ্ছা, বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব কি ছিল না, ভাজরাপানি, লাইক ইন্দ্র হি সোল্ড দ্য থাউজবোল্ড ফ্রি অফ সাইন। তারপরে অভলকিৎস, দ্য লর্ড হু লুকস অন কল্ড। তারপর মঞ্জুশ্রী, তারপরে হচ্ছে মৈত্রী, কাশী দিঘি, অমিতাভ, স্ক্যাট সিনস, সেক্টর সিনস যদি দেখি, লুম্বিনী, বোধগয়া যেটা, সারনাথ আর কোশরি, ফোর প্রিন্সিপাল ইভেন্ট অফ দ্য বুদ্ধ লাইফ, বুদ্ধের লাইফের চারটে ঘটনা ঘটে। তারপরে ফার্স্ট সেরাম আর ডেথ এগুলো চলে। অমরবতী, নাগার্জুনে, অন্ধ্রপ্রদেশ, এইসব জায়গাগুলোতে পাওয়া যায়। স্তূপা যেটা হচ্ছে বুদ্ধের মৃত্যুর পর করা হয়েছিল, চৈত্য বৈশাখে। বুদ্ধিস্ট ইউনিভার্সিটির কথা যদি বলা হয়, নালন্দা ইউনিভার্সিটি বিহারে, অন্তরপুরি, বিক্রমশিলা বিহারে, সোমারপুরি নর্থ বেঙ্গলে, জাগাদ্দাল বেঙ্গলে, ভাল্লাই গুজরাটে। এখানে কিছু নোট আছে। অশোকা, the great patron of the Buddhism, called the Third Buddhist Council, sent mission accompanying his son Mahendra and his daughter Sanghamitra to Sri Lanka. তাদের ছেলেপেলেদের শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন এই বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। কনিষ্কর সময় ফোর্থ কাউন্সিল হয়, সেন্ট মিশন টু চায়না, কোরিয়া, জাপান। চায়না, কোরিয়া, জাপানে বৌদ্ধ ধর্ম প্রচারে মিশনে পাঠিয়েছিল। পলাশ of Bengal and Bihar were the last great patron of Buddhism. পলাশ যিনি বেঙ্গল আর বিহারের। তো যেটা বুঝলাম যে উত্তরে ছিল হরিয়ানা, যারা বৌদ্ধের মেন যে আইডিওলজিগুলোকে মানত। মহানামা যেটা বৌদ্ধ বুদ্ধদেবকেই আইডিয়াল বা হচ্ছে মূর্তি হিসাবে পূজা করতো। আর ভাজারানা যেটা আমাদের এই বেঙ্গল বিহারের দিকে চলতো, তারা ভজন মানে গীত মিউজিকের ওপর করতো, মিউজিক।
তো এই হচ্ছে আমাদের বুদ্ধিজম ছিল। নেক্সট দিনে আমরা জৈনিজম নিয়ে ডিসকাস করে নেবো, এই বইতে যা লেখা আছে। ঠিক আছে, আমরা এই বইয়ে যে ইম্পর্টেন্ট পার্টগুলো বা পরপর যা আছে সেইটাই দেখছি। আর এই পার্টগুলো ডিটেলসে দেখতে চাইলে আলাদা প্লেলিস্ট আছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং।